বোধহয় আমাদের একটু পেছন ফিরে দেখা দরকার। আমরা এতদিন যেভাবে ভাবনা চিন্তা করেছি সেই ভাবনা চিন্তাগুলোকে বোধহয় একটু নতুন করে ফিরে দেখা দরকার। যে আমাদের এই কথা তো অস্বীকার করে লাভ নেই যে একটা আমরা খুব বিপন্ন এবং বিপজ্জনক সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এবং সাধারণভাবে যারা একটু সুস্থ ভাবনা চিন্তা করে, যারা যুক্তিবাদে বিশ্বাসী, যারা বলতে পারেন যে সুস্থ চিন্তায় বিশ্বাসী, তাদের পক্ষে সময়টা খুব খারাপ। তা আমরা এরকম একটা দুঃসময়ের মধ্যে পড়লাম কেন? এবং এই যে আমরা পড়েছি, এটার মোকাবিলা করতে আমাদের যথেষ্ট অসুবিধে হচ্ছে, এটাও বোধহয় মনে করেন এইটা কেন হচ্ছে। এবং আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে বোধহয় কিছু কিছু গণ্ডগোল আছে, সেগুলো বোধহয় আমাদের একটু ভাবা দরকার। অর্থাৎ এক ধরনের হয়তো বলতে পারেন এটা একটু আত্মসমালোচনা, এবং এই আত্মসমালোচনার দিকটাই আমি একটু ভাববো। কারণ আত্মসমালোচনা না করলে কিন্তু আমরা এই যে বৃত্তের মধ্যে, যে বলয়ের মধ্যে পড়ে গেছি, এটা অগ্নি বলয়, এটার থেকে বেরোনো বোধহয় খুব বেশ একটু কঠিন। তো আমি বক্তব্যটা শুরু করছি এই দিয়ে, আজকে যার নামেই স্মারক বক্তৃতা, বিশিষ্ট, আমি তাকে বুদ্ধিজীবী বলবো, কারণ তার বহুমুখী ব্যক্তিত্ব তিনি ছিলেন। আমরা অনেকেই যারা তার সেই সময়কার লেখা, তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি, তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে তার সঙ্গে যে যোগাযোগ হয়েছে। তো উনি অশোক মিত্র এই 70-এর দশকে, মোটামুটি ওই মাঝামাঝি সময়, আমার ঠিক এক্স্যাক্ট বছরটা মনে নেই, তখন পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর সময় চলছে। আমরা অনেকেই সেই সময়ের ভিতর দিয়ে আমরা পার হয়েছি। তো উনি একটা বই লিখেছিলেন, দ্য হুডলাম ইয়ার্স। তো আজকে যারা আমাদের দেশ চালাচ্ছেন, তাদের যারা সব তাদের হয়ে যেসব বুদ্ধিজীবী কথা বলছেন, রিসেন্টলি আমি দেখলাম, তো তাদের ভেতরে একজন রবীন্দ্রনাথ থাপারকে হুডলাম হিস্টোরিয়ান এরকম আখ্যা দিয়েছে। তো এই যে একটা অ্যাপারেন্ট একটা প্যারাল, 70-এর দশকে অশোক মিত্র বলেছিলেন হুডলাম ইয়ার্স, আর আজকে তার অনেক বছর পরে, প্রায় 50 বছর পরে আমার বলা হচ্ছে, মানে অশোক মিত্র যাদেরকে হুডলাম, যে সময়টাকে ঘুরে বা যাদের মাথায় রেখে তিনি হুডলাম ইয়ার্স বলেছেন, তাদেরই কিন্তু আবার মানে খুব একটা যে বিরাট পার্থক্য আছে বলে আমি মনে করি। এরা আবার ক্ষমতায় এসেছে, অশোক মিত্র যাদের কথা হয়েছিল ঠিক তারা নয়, কিন্তু মোটামুটি তাদেরই একটা সংগতি করে। তো তারা আজকে ক্ষমতায় এসে এদেরকে বলছেন হুডলাম হিস্টোরি। এর পাশাপাশি আরেকটা জিনিস যদি একটু আপনারা লক্ষ্য করেন, মানে এগুলো কিন্তু ইতিহাসের কি বলবেন, এটাকে ইতিহাসের পরিহাস বলুন, এটাকে একটা কৃষক একটা কাকতালীয় ব্যাপার কি আমি জানি, কিন্তু এগুলো একটু মানে মাথার মধ্যে একটু রাখা দরকার। সেটা হচ্ছে যে আজ থেকে ঠিক মোটামুটি 100 বছর আগে ইউরোপের ইতিহাসের দিকে যদি তাকাই, অর্থাৎ কিনা গত শতাব্দীর 20-এর দশকটা যদি হয়, আর আজকে এই শতাব্দীর 20-এর দশক, একটা অদ্ভুত রকমের যেন একটা চক্র বা একটা বৃত্ত যেন সম্পূর্ণ হচ্ছে। এই 20-এর দশকে ইউরোপে এই সময়টা আমরা মানে টাইম মেশিনে যদি পিছনে ফিরে যাই, এটাই ছিল সময় যখন কিন্তু ইটালিতে ফ্যাসিবাদ আসছে, তারপরে জানুয়ারিতে 30-এর দশকে ফ্যাসিবাদ আসছে, তার অনেক আগে পর্তুগালে ফ্যাসিবাদ এসে গেছে, 30-এর দশকের মাঝামাঝি সময় স্পেনে ফ্যাসিবাদের মানে ফ্যাসিবাদ ব্যবস্থা চালু হচ্ছে।
আবার আরেকটা এরকম অদ্ভুত ইতিহাসের পরিহাস যে এই 20-এর দশকে, এই 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই 20-এর দশকেই, এটা নিয়ে একটা বিতর্ক আছে ঠিকই, কেউ বলেন 20, কেউ বলেন 25, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ কিনা একটা চূড়ান্ত প্রগতিশীল আর একটা চূড়ান্ত প্রতিক্রিয়াশীল দুটো ঘটনার এরকম প্রায় 100 বছরের মাঝখানে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তা আমি কেন এই কথাটা বলছি, এবং এই জায়গাটার মধ্যে একটু আমাদের খেয়াল রাখা দরকার যে ইউরোপে যখন ফ্যাসিবাদ এসেছিল এই 100 বছর মোটামুটি আগে যে আমরা ধরে নিই, তো সেই সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী বা প্রতিরোধ করার শক্তি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল, আর যেটা নেই। এইখানে কিন্তু একটা বিরাট তফাৎ মাথার মধ্যে রাখা দরকার। কিন্তু শেষ পর্যন্ত ফ্যাসিবাদের উত্থান, ফ্যাসিবাদের বিস্তার, তাকে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ঠেকাতে পারেনি। এবং কেন ঠেকাতে পারেনি সেটা বোঝা গেল কিন্তু অনেক পরে। তার মধ্যে কিন্তু যা ঘটনা ঘটে গেছে, যা বিপদ হওয়া সেটা হয়ে গেছে। সেই সময় যদি একটু আমরা ইতিহাসের থেকে পিছন ফিরে তাকাই, তাহলে দেখব ইটালিতে যখন ফ্যাসিবাদ ক্ষমতায় এসছে, এই মুসোলিনি মার্চ অন রোম যেটাকে ধরা হয় যে ফ্যাসিবাদের মানে সত্যিকার একটা প্রাতিষ্ঠানিক রূপ যখন নিচ্ছে, যদি ওই মুসোলিনি মার্চ অন রোম বলে যেটা নিয়ে খুব ঢাকঢোল পেটানো হয়, সেটা আদৌ ব্যাপারটা তা হয়নি, সেটা অন্য। কিন্তু যাই হোক, ফ্যাসিবাদ যখন ইটালিতে ক্ষমতায় এলো এবং তারপরে যখন 30-এর দশকে জার্মানিতে ক্ষমতায় এলো, সেই সময় কিন্তু যারা একেবারে সবচেয়ে বলতে পারেন যে কি বলবো, একেবারে অগ্রগামী বাহিনী হিসেবে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছিলেন তারা ছিলেন বামপন্থী। এবং বামপন্থীদের ভেতরে দুটো অংশ ছিল, একটা ছিল সোশ্যাল ডেমোক্রেট, আর একটা ছিল এই দুটি দেশের কমিউনিস্ট পার্টি। ইটালির কমিউনিস্ট পার্টি অত্যন্ত শক্তিশালী ছিল, শ্রমিক আন্দোলনের মধ্যে জার্মানিতে আরো বেশি শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইটালিতে ফ্যাসিবাদের উত্থানকে ঠেকানো যায়নি, বরং কমিউনিস্ট পার্টিকে আত্মগোপন করতেই হলো, সোশ্যালিস্ট পার্টিকে আত্মগোপন করতে হলো। জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, জার্মান কমিউনিস্ট পার্টি, এদেরকে প্রায় কচুকাটা করে দেওয়া হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হলো কেন? এই হওয়ার পেছনে অন্য অনেক কারণ আছে, আমি তার ভিতরে যাচ্ছি না। একটা খুব বড় কারণ ছিল যে সেই সময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের মধ্যে, এটা এই সময়টা আমি বলছি মোটামুটি 1934 সাল পর্যন্ত, ওই 26-27 এই সময় থেকে, লেনিন মারা গেছেন 1924 সালে, 26-27 এরকম সময় থেকে 1934 সাল, এই প্রায় 7-8 বছর, সেই সময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে ভাবনাটা কাজ করেছিল সেটা হচ্ছে ফ্যাসিবাদ ক্ষমতায় আসুক, তাতে কি হচ্ছে, এতে ভয় পাওয়ার কোন কারণ, কারণ ফ্যাসিবাদ হচ্ছে একটা পেপার টাইগার, কাগজে বাঘ, এর কোনো গণভিত্তি নেই। এরা শুধু যত রকমের গুন্ডামি করে, ইটালিতে ব্ল্যাক শার্ট, জার্মানিতে ব্রাউন শার্ট, এই সমস্ত যত রকম রাস্তা থেকে সব লুম্পেন এলিমেন্টস তাদেরকে ধরে নিয়ে এসে এই সমস্ত ঠ্যাঙাড়ি বাহিনী তৈরি করে এরা ভয় দেখিয়ে, এই যে ভয়ের কথা একেবারে গোড়াতে কাপি বলছিলেন, ভয়, সন্ত্রাস, এসব কিন্তু এইটা দিয়ে
এটা কিছু করতে পারবে না, কারণ আমাদের যে ভিত্তি মানে শ্রমিক শ্রেণীর ভেতরে কমিউনিস্ট পার্টির যে ভিত্তি আছে, আমরা রাস্তায় এদেরকে রুখে দেব। এবং এমনও একটা কথা বলা হয়েছে, বিশেষ করে জার্মান কমিউনিস্ট পার্টির ভেতরে এরকম ধরনের বক্তব্য রাখা হয়েছিল যে ফ্যাসিবাদ যদি ক্ষমতায় আসেও তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, বরং ফ্যাসিবাদ যত বেশি শক্তিশালী হবে তত বেশি শ্রমিক শ্রেণী প্রতিরোধ আরো বেশি শক্তিশালী, এইরকম কথা বলছে। এই বক্তব্য বিরোধীরা যারা করেছিলেন তাদের ভেতরে দু তিনটি নাম খুব উল্লেখযোগ্য। আমি সেসব মানে থিওরিটিক্যাল আলোচনা করতে চাচ্ছি না, আপনারা অনেকে জানেন। এই বক্তব্যের বিরোধী ছিলেন আন্তোনিও গ্রামশি ইটালিতে, পরবর্তীকালে তার সহযোদ্ধা তোগলিয়াত্তি 1935 সালে যখন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের তার যে ভাবনা চিন্তাটা বদলা, যখন বলা হলো যে না এই ধারণার মধ্যে আমাদের বিস্তার, এইভাবে তারা কখনো আত্মসমালোচনা করেনি, কিন্তু যেটা লাইনটা ঘুরে গেল তখন বলা হলো যে না, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের একটা ইউনাইটেড ফ্রন্ট, পপুলার ফ্রন্ট তৈরি করতে হবে, সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি। কারণ তার আগে পর্যন্ত এরকম ভাবনা তারা চালিত হয়েছিল। জার্মানিতে তো খুব বেশি রকম হয় যে ফ্যাসিবাদের চাইতেও বেশি বড় আমাদের কাছে, মানে আমাদের বড় শত্রু হচ্ছে জার্মানির যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং এরকম একটা শব্দবন্ধ তৈরি হয়েছিল মধ্য 20 দশকের মাঝামাঝি, সোশ্যাল ফ্যাসিস্ট তাদেরকে বলা। এরা ফ্যাসিস্টদের চেয়ে তো অনেক বেশি বিপজ্জনক। তো যাই হোক, সেগুলো পাল্টানো, যেটা আমি বলছিলাম 1935 সালে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এই ভাবনাটা বদলে গেল। এই ইউনাইটেড ফ্রন্ট, পপুলার ফ্রন্ট, এই সমস্ত কথা মানে নতুনভাবে ভাবনা চিন্তা, এগুলো ভাবনা চিন্তাটা শুরু। তো এইগুলো শুরু হওয়ার পর এই 1935 সালে মস্কোতে তোগলিয়াত্তি যিনি ছিলেন গ্রামশির সঙ্গে একসঙ্গে তারা কাজ করেছিলেন। তো গ্রামশি তো কারারুদ্ধ হলেন, তোগলিয়াত্তি আত্মগোপন করে উনি বাইরে থাকতে পেরেছিলেন। উনি 1935 সালে মস্কোতে যারা তখন আন্ডারগ্রাউন্ড ইটালিয়ান কমিউনিস্ট পার্টির যে সেলটা ছিল, সেখানে তিনি 16টি উনি বক্তৃতা দিয়েছিলেন এবং সেগুলো পরে তার থেকে সিলেক্ট করে লেকচার্স অন ফ্যাসিজম বলে তোগলিয়াত্তির এগুলো প্রকাশিত হয়, এটা পাওয়া যায় ইংরেজিতে। সেখানে তোগলিয়াত্তি কিন্তু মোটামুটি গ্রামশির যে কথাগুলো এইটাই বলার চেষ্টা করেছেন, মূল কথা একটাই। এবং তার সঙ্গে আরেকজনের নাম আমি করতে চাই, ক্লারা জেটকিন, জার্মান কমিউনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ব্যক্তিত্ব, মহিলা নেত্রী, কিন্তু উনি 1933 সালে তার মৃত্যু হয়। তো ক্লারা জেটকিন 1923 সালে, অর্থাৎ তখনও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এই লাইন সবই মানে চালু হতে যাচ্ছে, তিনি সেই সময় তিনি একটা স্ট্রাগল এগেইনস্ট ফ্যাসিজম বলে একটা রিপোর্ট তিনি দিয়েছিলেন। এইগুলোকে যদি আমরা একত্র করি, গ্রামশি, তোগলিয়াত্তি, ক্লারা জেটকিন, তাহলে দেখা যাবে কিন্তু যে এদের বক্তব্যের মধ্যে একটা বিকল্প দিশা ছিল। সেই বিকল্প দিশা একটাই, যে ক্লারা জেটকিন যে কথাটা বলেছেন সেটা হয়তো গ্রামশির মতো অত সফিস্টিকেটেড ওয়েতে উনি বলেননি, কিন্তু মূল ভাবনাটা যে দুটো মানে মূল কথা বেরিয়ে আসছে। একটা হচ্ছে যে ফ্যাসিজমের যে দাঁড়িয়ে থাকে বা ফ্যাসিজম যে প্রসারিত হয় বা ফ্যাসিজম যে ক্ষমতায় আসছে, এইটা আমাদের ভুলে গেলে চলবে না। এর একটা গণভিত্তি আছে। মানুষের মন, মানুষের মগজ, মানুষের মস্তিষ্ক
এর দখল ফ্যাসিজম নেয়। কিভাবে নেয় সেটা দিয়ে তাদের পক্ষে তখন ওইভাবে অত বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু এটা তারা বলছেন যে ফ্যাসিজমের একটা মাস বেস আছে, এটা হচ্ছে একটা। আর সেইটাকে মাথায় রেখে তারা যেটা বলার চেষ্টা করছে যে এটা আমাদের মনে করার কোনো কারণ নেই। মানে ক্লারা জেটকিন 1923 সালেই কথাটা বলছে যে এই কথাটা আমাদের মনে করার কোনো কারণ নেই, এবং আমরা যারা মনে করছি আমরা ভুল করছি। যে এই যে মানে উনি ইটালির কথা, এখনো তো জার্মানিতে ফ্যাসিজম আসেনি, জার্মানিতে আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে, তো ইটালিতেও ফ্যাসিজম ওই প্রায় ৮০ করছে আর কি। তো ক্লারা জেটকিন বলছেন যে এই যে আমরা ঘটনাগুলো দেখছি চোখের সামনে, যে গুন্ডামি করা, এই সমস্ত ধরুন মানে সমাজ বিরোধী বিভিন্ন শক্তি তাদেরকে ফ্যাসিজম কাজে লাগাচ্ছে, এবং মানুষের ঢল নামছে ফ্যাসিস্টদের একটা জনসভায়, এটা মনে করার কোনোই কারণ নেই আমাদের। যে এই যারা এই কাজগুলো করছে, এই যে গুন্ডামি, নানা রকমের মানে অসামাজিক কাজকর্ম, মানে ভয় দেখানো, ঠেঙানো, এরা যে সকলেই খুব সচেতন ভাবে এই কাজগুলো করছে তা কিন্তু এদের ভেতরে আমাদের এই অর্থাৎ কিনা আমাদের ফ্যাসিস্ট সংগঠনগুলোর ভেতরে আমাদের অনুপ্রবেশ করতে হবে। এই একই কথা তোগলিয়াত্তি পরে 1935 সালে বলেছে যে ফ্যাসিস্ট সংগঠনগুলোর সঙ্গে, অর্থাৎ আগে যে কথাগুলো বলা হতো যে রাস্তায় দেখা হবে, তোমরা রাস্তায় নামো, আমরা রাস্তায় নামছি, এই আত্মঘাতী ভাবনা থেকে দয়া করে তোমরা সরে এসো। তোমরা নীরবে নিঃশব্দে এবং ধৈর্য ধরে এই ফ্যাসিস্ট সংগঠনগুলোর ভেতরে অনুপ্রবেশ করো, এবং তাদের ভেতরে যে লোকগুলো আছে একটু বোঝার চেষ্টা করো, তাদের এইটা বিশ্লেষণ করার চেষ্টা করো, কেন তারা, কিসের আকর্ষণে তারা ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। অর্থাৎ তোমার লড়াইটা হবে আইডিওলজিক্যাল এবং কালচারাল। এই কথাগুলো তারা কিন্তু বলেছিলেন সে সময়। সেটাকে যে একটা ভীষণ সাংগঠনিকভাবে খুব একটা পরিকল্পিতভাবে যে এই কর্মসূচি পরে নেওয়া হয়েছিল তা মোটেই নয়, কিন্তু তারা এটা ভেবেছে, এবং তারা এটা ভেবেছিলেন বলেই আমি এরপরেই আমি চলে আসছি আজকে আমাদের দেশের কনটেক্সটে। আমাদের দেশের কনটেক্সটে যদি কথাটা বলি, তাহলে দুটো ধারণা বা দুটো ভাবনা ইউরোপের এক্সপিরিয়েন্স থেকে আমরা পাই। তার ভেতরে একটা ভাবনার উপরে ইউরোপের যারা বামপন্থী ছিলেন তারা ফ্যাসিবাদের প্রতিরোধের ক্ষেত্রে ওই সময়, ওই 20-এর দশকে, তারা এটার উপরে প্রচন্ড গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের আজকের যে কনটেক্সট, সেখানে সেভাবে এখনো প্রযোজ্য হওয়ার মতো অবস্থা হয়নি, হয়তো ভবিষ্যতে হতে পারে। যেমন এই যে আপনার তোগলিয়াত্তির কথা বললাম আর জেটকিনের কথা বললাম, ক্লারা জেটকিনের রিপোর্টের মধ্যে বিশেষ করে যেটা খুব জোর দেওয়া হয়েছে, ট্রটস্কির লেখার মধ্যে ছিল, ট্রটস্কির যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে বক্তব্য, সেখানে অনেকটাই উনি ক্লারা জেটকিনের মতের পক্ষে ছিলেন। এরা একটা উপরে খুব গুরুত্ব দিয়েছিলেন, এবং আপনারা বললে বুঝতে পারবেন যে কেন তারা এই গুরুত্বকে দিয়েছিলেন। সেখানে কিন্তু ফ্যাসিজম সরাসরি ওয়াজ ইন অ্যাকশন, ফ্যাসিজম ওয়াজ ইন পাওয়ার। এখন তাকে বিরুদ্ধে যদি আমাকে দাঁড়াতে হয়, তারা যেটার উপর জোর দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়ার্কিং ক্লাসকে, শ্রমিক শ্রেণীকে তাদের নিজেদের আর্মড ইউনিট তৈরি করতে হবে, সশস্ত্র প্রতিরোধ করার জন্য তাদের আত্মগোপন করে তাদের নিজেদের এদের প্রতিরোধ করার জন্য একটা আর্মড ইউনিট তাদের তৈরি করতে হবে বিভিন্ন স্তরে। সে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এটা করতে হবে।
ওয়ার্কার্স সেলফ ডিফেন্স আর্ম ইউনিট, এটা আমরা প্রচন্ড গুরুত্ব দিয়েছি। বলে এটা না করলে কিন্তু আমাদের একেবারে আমরা চুরমার করি। এটা ছিল একটা। আর আরেকটা বক্তব্য ছিল, সেটা বললাম এই যে তিনজনের বক্তব্যের মধ্যে তিন ভাবে ছিল, সেটা হচ্ছে ওই আইডিওলজিক্যাল কালচার। এখন ভারতবর্ষের ক্ষেত্রে আমি এই দ্বিতীয় যে দিকটা, এই আইডিওলজিক্যাল কালচার, এইটার উপরেই আমি প্রধান গুরুত্বটা দেব। এবং এইখানেই যেটা দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম, যে এইখানে বোধহয় একটা আমাদের খুব সিরিয়াসলি একটা বিষয় একটু ভাবার দরকার আছে। আমরা আমাদের এখানে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, যেটা দিয়ে আজকের আলোচনার প্রথম বক্তা তিনি যে কথাগুলো দিয়ে বললেন, এটা একটা ঘটনা যে আমাদের এখানেও দুটো লেভেলে একটা প্রক্রিয়া চলছে। একটা কিন্তু হচ্ছে ওই যেটা উনি বলেছেন ফিয়ার, ভয়, এবং আমি তার সঙ্গে অ্যাড করব যে সেই ভয়টা যেমন দেখানো হচ্ছে, ভয়টাকে নানাভাবে মানে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা যেমন, আবার এটাও তো আমরা কাগজে দেখছি, যেটা প্রতিদিনই আমরা দেখছি, এবং গত 2014 পর থেকে এটা খুব বেড়ে গেছে ঘটনাগুলো। সেটা হচ্ছে ভায়োলেন্স, হিংসা। সেটা যে এটা খুব টার্গেট করে সেটা দলিতদের করা হচ্ছে, সংখ্যালঘুদের করা হচ্ছে, সেটা যে একটা একবারে মানে গোটা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে একেবারে রোজ হচ্ছে আমি বলছি, কিন্তু ভায়োলেন্স একটা ব্যাপার আছে, এটাকে অস্বীকার করে কোনো ব্যাপার। কিন্তু তার বাইরে যেটা হচ্ছে, এটা কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা হয়, ইটালির ক্ষেত্রে এটা হয়। তারা যেটাকে এই যে ফ্যাসিস্ট কথাটা আমরা যদি ব্যবহার করি, এখানে তারা যেটা করছে আর আমরা যে কথাটা ব্যবহার করে যাচ্ছি, এটা আমাদের নিজেদের বোঝার জন্য, ভাবার জন্য আমরা ফ্যাসিজম কথাটা ব্যবহার করছি। কিন্তু যারা ক্ষমতায় রয়েছেন এখন, এবং যারা আশা করছেন যে তারা আবার ক্ষমতায় আসবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, কি হবে সেটা আমরা কেউ জানি না। তো এখন তারা কিন্তু কোথাও এই ফ্যাসিজম, ফ্যাসিস্ট এইসব শব্দবন্ধ তারা ব্যবহার করে। ইটালির ক্ষেত্রে যেটা হয়েছিল, ইটালিতে সরাসরি মুসোলিনি একেবারে একটা টেক্সট তৈরি করেছিলেন